দশম নিবন্ধন পরীক্ষা 2014 সালে এসেছে। দশম নিবন্ধন পরীক্ষায় লামি ট্রেডার্সের চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী, মাঝখানে পুরাতন পদ্ধতির চূড়ান্ত হিসাব সবুজ কালিতে এবং আর্থিক অবস্থার বিবরণী নতুন পদ্ধতি নীল কালিতে উপস্থাপন করা হলো। রেওয়া মিলের সমন্বয় থেকে আলোচনা শুরু করছি। 1 নম্বর সমন্বয়। সমাপনী মজুত পণ্য 28,500 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা বীমা করা নেই। আমরা সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য টাকা বিয়োগ করে দেখাবো। বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের শেষের দিকে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকা বিয়োগ করে দেখাতে হবে। যেহেতু আগুনে বিনষ্ট পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত, এজন্য আমরা ক্রয় থেকেও আগুনে বিনষ্ট পণ্য টাকা 7,000 টাকা বিয়োগ করে দেখাবো। একইভাবে শেষের দিকে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তির পাশে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য টাকা বিয়োগ করে দেখাবো। পুরাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের ক্রেডিট পাশে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য টাকা বিয়োগ করে দেখাবো, ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকা দেখাবো এবং উদ্বৃত্তপত্রে সম্পত্তি পাশে সমাপনী পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকা দেখাবো। আর যেহেতু এটা একটা অপরিচালন ব্যয় ক্ষতি একটা, এই জন্য আমরা অপরিচালন ব্যয়ে আগুনে বিনষ্ট পণ্যের টাকা দেখাবো। পুরাতন পদ্ধতিতে লাভ লোকসান হিসাবের ডেবিট পাশে আগুনে বিনষ্ট পণ্যের টাকা দেখাবো। সমন্বয় 1 শেষ। সমন্বয় 2। মালিক কর্তৃক পণ্য উত্তোলন দেনাদারের মধ্যে অন্তর্ভুক্ত 1500 টাকা। মালিক যাই উত্তোলন করুক সেটা উত্তোলন হিসেবে গণ্য হবে। যেহেতু এটা পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত, ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু সেটা ভুলক্রমে দেনাদারের সাথে অন্তর্ভুক্ত হয়েছে, যার সাথে অন্তর্ভুক্ত হবে তার থেকে বিয়োগ করে দেখাবো। আর যদি কারো কোনো লেনদেনের কথা উল্লেখ না থাকে যে অন্তর্ভুক্ত করা আছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেটা ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত আছে, ক্রয় থেকে বিয়োগ করে দেখাতে হবে তখন। তো এক্ষেত্রে মালিক কর্তৃক পণ্য উত্তোলন দেনাদারের যে টাকা 30,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে সেখান থেকে বিয়োগ করে দেখাতে হবে। আমরা জানি দেনাদার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পত্তি হিসেবে দেখাতে হয়। তো দেনাদার দেওয়া আছে 30,000 টাকা, এর থেকে আমরা পণ্য উত্তোলনের টাকা বের করে নিব, 1500 টাকা বিয়োগ দিয়ে দেখাবো। আর মালিকানা সত্ত্ব থেকে আমরা উত্তোলনের সাথে পণ্য উত্তোলন যোগ করে দেখাতে পারি বা আলাদা আলাদা বিয়োগ করে দেখাতে পারি। পুরাতন পদ্ধতিতে একইভাবে সম্পত্তি পাশে দেনাদার থেকে পণ্য উত্তোলনের টাকা বিয়োগ করে দেখাবো এবং মূলধন পাশে পণ্য উত্তোলনের পরে বিয়োগ করে দেখাবো, অথবা আমরা দুটোটা উত্তোলন একত্রে যোগ করে মূলধন থেকে বিয়োগ করে দেখাতে পারি। 2 নম্বর সমন্বয় শেষ। 3 নম্বর সমন্বয়। বিবিধ দেনাদার আদায়যোগ্য নয়, অর্থাৎ এটা নতুন কুঋণ 2,000 টাকা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি অর্থাৎ নতুন কুঋণ সঞ্চিতি 3,000 টাকা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমাদের নতুন কুঋণ সঞ্চিতি হবে, পুরাতন কুঋণ সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে 2500 টাকা, এর সাথে আরও 3,000 টাকা যোগ করে হয় 5,500 টাকা এটা নতুন কুঋণ সঞ্চিতি দেখাতে হবে। যদি বৃদ্ধি করতে বলে তাহলে আমরা পুরাতন কুঋণ সঞ্চিতির সাথে যোগ করে বৃদ্ধি করে দিব, সেটাই হবে নতুন কুঋণ সঞ্চিতি। আমরা জানি দেনাদার থেকে অনাদায়ী পাওনা বা নতুন কুঋণ টাকা বাদ যায় এবং নতুন কুঋণ সঞ্চিতি টাকা বিয়োগ যায়। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে অনাদায়ী পাওনা 2,000 টাকা প্রথমে বিয়োগ করে দিচ্ছি এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন ছিল 2500 এবং নতুন 3,000, তাহলে টোটাল 5,500 টাকা আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে দেখাতে হবে। এবং পরিচালন ব্যয়, যে রেওয়া মিলে যেই অনাদায়ী পাওনা ছিল 1500 টাকা, তার সাথে সমন্বয়ের নতুন অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ হবে এবং পুরাতনটা বিয়োগ হয়ে যাবে।
তাহলে আমাদের অনাদায়ী পাওনা রেওয়া মিলে দেওয়া আছে 1500 টাকা এবং নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 2000 টাকা। আমাদের অনাদায়ী পাওনার সঞ্চিতি বেড়ে দাঁড়িয়েছে 5500 টাকা 2500 এবং 3000 টাকা দিয়ে, এবং পুরাতন যে 2500 টাকার অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেটা বিয়োগ করে দেখাতে হবে। একইভাবে যেই পরিচালন ব্যয় যে অনাদায়ী পাওনার হিসাবে দেখানো হলো, ঠিক একইভাবে লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে একইভাবে এই 6500 টাকার ব্যালেন্স চলে আসবে। আবার সম্পত্তি পাশে দেনাদার থেকে এই অনাদায়ী পাওনা নতুন এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে দেখাতে হবে। 3 নম্বর সমন্বয় শেষ। 4 নম্বর সমন্বয় বিজ্ঞাপনের 2/5 অবলোপন করতে হবে। তো বিজ্ঞাপনের রেওয়া মিলে দেওয়া আছে 7000 টাকা, সেটা আমরা জানি লাভ লোকসান হিসাবে বিজ্ঞাপনের পাশে আসে অথবা পরিচালন ব্যয় বিজ্ঞাপন খরচ হিসেবে আসে। আমরা দেখিয়ে দিই 7000 টাকা পরিচালন খরচে 7000 টাকা, এবং যেই লাভ লোকসান হিসাব এটা আমরা লিখেছি ডেবিট পাশে 7000 টাকা খরচ হিসেবে। এখন বলেছে 2/5 অবলোপন করতে হবে, তাহলে অবলোপন করা মানে হচ্ছে এই অবলোপনের অংশ টাকাটা বর্তমান বছরে খরচ হিসেবে দেখাতে হবে, অর্থাৎ অবলোপনের টাকাটা হবে বাইরের এই 2800 টাকা, আর বাকি এই 2/5 অর্থাৎ 5 অংশ থেকে 2 অংশ বাদ দিলে হয় 3/5, সেই 3/5 বিলম্বিত হিসেবে দেখাতে হবে। বিলম্বিত বলতে বোঝাচ্ছে যে টোটাল বিজ্ঞাপনে বরাদ্দ রাখা হয়েছে 7000 টাকা, তার থেকে এই 2/5 অর্থাৎ 2800 টাকা বর্তমান বছরে খরচ হয়েছে, বাকি 3/5 অর্থাৎ 4200 টাকা এটা আগামী বছর খরচ হবে, এই জন্য এটা বিলম্বিত খরচ হিসেবে দেখাতে হবে। যার আরেকটি অংশ দেখাতে হবে এই বিলম্বিত 4200 টাকার আরেক জায়গায় দেখাতে হবে যে সম্পত্তি পাশে অসমন্বয়কৃত ব্যয় হিসেবে দেখাতে হবে 4200 টাকা, বা এটা আমরা সম্পত্তি পাশেও লিখতে পারি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে বিজ্ঞাপন টোটাল ছিল 7000 টাকা, এটা থেকে আমরা যদি 2/5 অর্থাৎ আমরা 5 দিয়ে প্রথমে ভাগ করে নিলাম এবং 2 দিয়ে কোণ করলে 2/5 পাচ্ছি 2800 টাকা। এই 2800 টাকা বর্তমান বছরে খরচ হিসাবে দেখাবো, তাহলে এই 7000 টাকা যদি বিয়োগ দিই এই যে 4200 টাকা আসে, এই 4200 টাকা আমাদের বিলম্বিত হিসেবে দেখাতে হবে। তাহলে বিলম্বিত এই 4200 টাকা সম্পত্তি পাশে আবার লিখব 4200 টাকা। একইভাবে পুরাতন পদ্ধতিতে বিজ্ঞাপন থেকে বিলম্বিত টাকা বিয়োগ দিয়ে যেই টাকাটা বিয়োগ দিয়েছি সেই টাকাটা আবার সম্পত্তি পাশে দেখাবো। তাহলে মনে রাখতে হবে অবলোপনকৃত টাকা বলতে বোঝাচ্ছে যে টাকা বর্তমান বছরে খরচ হিসাবে দেখাবো, আর বিলম্বিত বলতে বোঝাচ্ছে যে টাকাটা আগামী বছরে খরচ হিসাবে দেখাতে হবে, অর্থাৎ যেই টাকাটা বিয়োগ করতে হবে। তো আমাদের সমন্বয় সবগুলো এন্ট্রি শেষ। এরপর আমরা দেখি রেওয়া মিলের ভিতরে কিছু সমন্বয় আছে, যেমন ভাড়া অর্ধেক কারখানা দেখাইতে হবে আর অর্ধেক নর্মাল ভাড়া হিসেবে দেখাতে হবে। আমরা ভাড়া দেওয়া আছে 13200 টাকা, ভাড়া দেওয়া আছে 13200 টাকা। আমরা 13200 টাকা সম্পূর্ণ নিতে পারবো না, আমাদের অর্ধেক নিতে হবে। তাহলে 13200 টাকাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6600 টাকা। এই 6600 টাকা আমাদের অর্ধেক কারখানা খরচ বা প্রত্যক্ষ খরচ হিসেবে দেখাবো, আর বাকি অর্ধেক আমরা পরিচালন ব্যয় দেখাবো। একইভাবে পুরাতন পদ্ধতিতে অর্ধেক টাকা আমরা ক্রয় বিক্রয় ডেবিট পাশে দেখাবো আর লাভ লোকসানের বাকি অর্ধেক টাকা দেখাবো। এরপর আরেকটি এন্ট্রি আছে শিক্ষানবিশ সালামি 3 বছরের জন্য, অর্থাৎ আমাদের এই 1800 টাকা দেওয়া আছে 3 বছরের জন্য। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছর খরচ দেখাতে বলা হয়েছে 600 টাকা। তাহলে আমরা শিক্ষানবিশ সালামি যেটা অপরিচালন আয়ে আমরা পাচ্ছি শিক্ষানবিশ সালামি 1800 টাকা, শিক্ষানবিশ সালামি 1800 টাকা। তো আমাদের যেহেতু 1800 টাকার 3 দিয়ে ভাগ করলে হয় 600 টাকা, অর্থাৎ আমাদের বছরে খরচ আয় দেখাতে হবে 600 টাকা, আর বাকি যেই টাকাটা থাকে
1800 টাকা থেকে 600 টাকা বাদ দিলে হয় 1200 টাকা, সেটা আমাদের অগ্রিম শিক্ষানবিশ স্যালামি বা অগ্রিম আয়, আমাদের অগ্রিম আয় হিসেবে দেখাতে হবে, যেটা বিয়োগ করে দেখাতে হবে। আর আমরা জানি অগ্রিম আয়টা এক ধরনের দায়, এজন্য আমাদের চলতি দায় পাশে অগ্রিম শিক্ষানবিশ স্যালামি দেখাতে হবে 1200 টাকা। একইভাবে আমরা লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে শিক্ষানবিশ স্যালামি থেকে 600 টাকা 1800 টাকার 3 দিয়ে ভাগ করলে হয় 600 টাকা, এটা বর্তমান খরচ, বর্তমান বছরের খরচ, বর্তমান বছরের আয় হিসেবে দেখাবো। বাকি যে 1200 টাকা সেটা আমরা অগ্রিম শিক্ষানবিশ স্যালামি বা অগ্রিম আয় হিসাবে দেখাবো, যেটা আবার দায় পাশেও দেখাতে হবে। এরপর আছে বিনিয়োগ, 12% বিনিয়োগ 1/7/2011, 60,000 টাকা। তাহলে আমরা জানি বিনিয়োগ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বিনিয়োগ পাশে দেখাতে হয়। বিনিয়োগ পাশে আমরা দেখাচ্ছি 60,000 টাকা। এটা আবার সম্পত্তি পাশে বিনিয়োগের পাশেও 60,000 টাকা দেখাতে হয়। আর বিনিয়োগের সুদ আমরা বের করব, তার আগে দেখিনি আমাদের যেই চূড়ান্ত হিসাব সেটা করা হচ্ছে 2012 সালের, কিন্তু এখানে দেওয়া আছে 1/7/2011, অর্থাৎ গত বছরে এই বিনিয়োগে করা হয়েছিল। অর্থাৎ বিনিয়োগের সুদের জন্য আমাদের গত বছরের হিসাব আর আনতে হবে না, আমাদের বর্তমান বছরে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজের বিনিয়োগের সুদ বের করলেই হবে। অর্থাৎ আমাদের বিনিয়োগ দেওয়া আছে 60,000 টাকা, এটার 12% করলেই হবে 7,200 টাকা। সম্পূর্ণ টাকা বিনিয়োগের সুদ হিসাবে আমরা দেখাবো 7,200 টাকা। তাহলে এটা আবার চলতি সম্পত্তিতে দেখাবো, বিনিয়োগ আলাদা পাশে দেখাতে হয়, আর বিনিয়োগের সুদটা যেই 7,200 টাকা সেটা আমরা চলতি সম্পত্তি হিসেবে দেখাবো 7,200 টাকা। তো বিনিয়োগ 60,000, বিনিয়োগের সুদ 7,200 টাকা, এটা সম্পত্তি পাশে দেখালাম। এবং লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হবে বিনিয়োগের সুদ 7,200 টাকা, এবং অপরিচালন আয়ে আমরা বিনিয়োগের সুদ দেখাচ্ছি 7,200 টাকা। তো আমাদের সবগুলো সমন্বয় এন্ট্রি শেষ। এবার আমরা 1 নাম্বার থেকে আবার শুরু করি রেওয়া মিলের এন্ট্রিগুলো। প্রথম দেওয়া আছে পারমিক মজুত পণ্য, যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি আসবে পারমিক মজুত পণ্য 10,000 টাকা, এবং পুরাতন পদ্ধতি ক্রয় বিক্রি হিসাবের প্রথম এন্ট্রিটি হবে 10,000 টাকার পারমিক মজুত পণ্য। 2 নম্বরে আছে উত্তোলন ও মূলধন, আমরা জানি মালিকানা সত্ত্বে মূলধন থেকে উত্তোলনের টাকা বাদ যাবে, তাহলে 80,000 টাকা হচ্ছে মূলধনের টাকা, 80,000 টাকা। এর থেকে উত্তোলনের টাকা বাদ যাবে 8,000 টাকা, যেহেতু আমরা উত্তোলন এবং পণ্য উত্তোলন সমন্বয়ে যে উত্তোলন ছিল সেই উত্তোলনের টাকা একত্রে যোগ করে দেখাচ্ছি, এই জন্য 8,000 টাকা আমরা মালিকানার সত্ত্বে উত্তোলনের টাকা যোগ করে, দুইটা যোগ করলে হয় 9,500 টাকা। সেই 80,000 থেকে 9,500 টাকা বিয়োগ করে মালিকানার সত্ত্বে বিয়োগ করব। যেহেতু এখনও নিট মুনাফা অন্তর্ভুক্ত হয়নি, এই জন্য এখনও সঠিকভাবে দেখাচ্ছে না। তো একইভাবে পুরাতন পদ্ধতিতে আমরা মূলধন থেকে উত্তোলনের টাকা বিয়োগ দিব, এবং পণ্য উত্তোলন যেটা সমন্বয় ছিল সে টাকা বিয়োগ দিব, এবং নিট লাভটা যোগ করে দেখাবো। তাহলে আমাদের মোট মালিকানার সত্ত্বর পরিমাণ দেখা যাবে। এরপর ক্রয় ও বিক্রয়। ক্রয় আমরা জানি বিক্রয় হচ্ছে বিশুদ্ধ আয় বিবরণীর প্রথম এন্ট্রিটি হয় বিক্রয় হিসাব, আমরা বিক্রয়টা অন্তর্ভুক্ত করি 1,65,000, এবং যেহেতু বিক্রয়ের সাথে ফেরত আছে আমরা বিক্রয় ফেরত আমরা জানি ডেবিট 2,000 টাকা বিয়োগ করে নিট বিক্রয় 1,63,000 টাকা। ঠিক একইভাবে ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট পাশেও আমরা নিট বিক্রয় 1,83,000 টাকা দেখতে পাচ্ছি, এবং এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের পারমিক মজুত পণ্যের পরেই আমাদের ক্রয় হিসাব আসে। ক্রয় হিসাব লিখবো 94,000 টাকা, এবং এর ফেরত অর্থাৎ ক্রেডিট পাশে থাকবে ক্রয় ফেরত 15,000 টাকা, 79,000 টাকা এসেছে, এবং এর থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে আমাদের নিট ক্রয় এসেছে 72,000 টাকা। একইভাবে আমাদের ক্রয় বিক্রয় হিসেবে পুরাতন পদ্ধতিতে নিট ক্রয় 72,000 টাকা চলে এসেছে। এরপরে মণিহারি 3,000 টাকা, এটা আমরা পরিচালন ব্যয় দেখাবো। মণিহারির আউটার কলামে মণিহারি 3,000 টাকা। একইভাবে লাভ লোকসান হিসাবে মণিহারি আমরা ডেবিট পাশে দেখাচ্ছি। ভাড়ার এন্ট্রিভুক্ত করা হয়েছে, দেনাদার অন্তর্ভুক্ত করা হয়েছে, পাওনাদার এন্ট্রিভুক্ত করা হয়নি। পাওনাদার হচ্ছে চলতি দায় আমরা দেখাবো, দায় ও মালিকানা সত্ত্বের চলতি দায় পাওনাদার হিসাব 25,000 টাকা হবে। তাহলে পাওনাদার আমরা চলতি দায় পাওনাদার হিসাব লিখবো 25,000 টাকা। একইভাবে উদ্বৃত্ত পত্রে পুরাতন পদ্ধতিতে পাওনাদার 25,000 টাকা অন্তর্ভুক্ত হবে। এরপর শিক্ষানবিশ স্যালামি অন্তর্ভুক্ত হয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি অন্তর্ভুক্ত হয়েছে। ব্যবসায়িক খরচ এটা আমরা পরিচালন ব্যয়ে নিয়ে আসবো, ব্যবসায়িক খরচ 1500 টাকা। ব্যবসায়িক খরচ আউটার কলামে আসবে
1500 টাকা, যেটা লাভ লোকসান হিসাবে ব্যবসায়িক খরচ 1500 টাকা হিসেবে আসবে। প্রাপ্য বিল, প্রদেয় বিল, অর্থাৎ এটা চলতি সম্পত্তি এবং চলতি দায় চলে আসবে সরাসরি। প্রাপ্য বিল হচ্ছে চলতি সম্পত্তি এবং প্রদেয় বিল চলতি দায় চলে আসবে। তো চলতি সম্পত্তি পাশে আর্থিক অবস্থা বিবরণী, চলতি সম্পত্তিতে প্রাপ্য বিলের টাকা আমরা নিয়ে আসছি 7500 টাকা এবং চলতি দায় প্রদেয় বিলের টাকা আমরা অন্তর্ভুক্ত করছি 15000 টাকা। একইভাবে উদ্বৃত্ত পত্রেও প্রাপ্য বিল সম্পত্তি পাশে আসবে 7500 এবং প্রদেয় বিল 15000 টাকা দায় পাশে চলে আসবে। বিনিয়োগ অন্তর্ভুক্ত করা হয়েছে বেতন ও বকেয়া বেতন। বেতন আমাদের এটা পরিচালন ব্যয়ের প্রথম এন্ট্রিটা হবে বেতন 9000 টাকা, যেহেতু এটার সাথে সমন্বয় নেই 9000 টাকা বেতন চলে এসেছে সরাসরি এবং লাভ লোকসান হিসাবে প্রথম এন্ট্রিটা ডেবিট পাশের 9000 টাকা বেতন হিসেবে অন্তর্ভুক্ত হবে। বকেয়া বেতন, অগ্রিম, বকেয়া বা অগ্রিম যদি কোনো এন্ট্রি থাকে রয়্যাল সেটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে, সেটা বিশদ আয় বিবরণীতে আসবে না, সরাসরি আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে আর পুরাতন পদ্ধতিতে উদ্বৃত্ত পত্রে চলে যাবে। আমরা জানি বকেয়া বেতন অর্থাৎ বকেয়া খরচ এবং অগ্রিম আয় একটা দায়, এই জন্য আমরা এটা বকেয়া খরচটা অগ্রিম চলতি দায় নিয়ে আসবো। বকেয়া খরচ এবং অগ্রিম আয় একটা দায় সম্পত্তির, এই জন্য আমরা উদ্বৃত্ত পত্রের দায় পাশে অথবা আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে চলতি দায় লিখব। বকেয়া বেতন 1400 টাকা। বকেয়া বেতন একইভাবে বকেয়া বেতন 1400 টাকা দায় পাশে লিখেছি। অগ্রিম আয় থাকলেও আমরা দায় পাশে লিখতাম। এরপর দালান কোঠা স্থায়ী সম্পত্তি 45000 টাকা, আমরা সম্পত্তি পাশে দালান কোঠার ঘরে লিখে দিব দালান কোঠা 45000 টাকা এবং এটা স্থায়ী সম্পত্তি, মোট স্থায়ী সম্পত্তি 45000 টাকা দেখাচ্ছে, অর্থাৎ এখানে আর কোনো স্থায়ী সম্পত্তি নেই। একইভাবে উদ্বৃত্ত পত্রে দালান কোঠা 45000 টাকা দেখানো হলো। এরপর বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত করা হয়েছে বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ দেওয়া হয়েছে। এবার হাতে নগদ চলতি সম্পদ 7300 টাকা, এটা আমরা চলতি সম্পত্তি আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পত্তি নিয়ে আসবো। প্রথম এন্ট্রি হাতে নগদ 7300 টাকা, সম্পত্তি পাশে হাতে নগদ একইভাবে চলে আসবে হাতে নগদ। এটা হবে আউটার কলামে আমাদের আনতে হবে 7300 টাকা, তাহলে আমাদের পুরাতন পদ্ধতি হাতে নগদ 7300 টাকা চলে এসেছে। এরপর বিমা সালামি পরিচালন ব্যয়ে নিয়ে আসবো, পরিচালন ব্যয় বিমা সালামি নিয়ে আসবো 6000 টাকা। বিমা সালামি নিয়ে আসবো পরিচালন ব্যয় 6000 টাকা, 6000 টাকা বিমা সালামি, যেটা আমরা লাভ লোকসান হিসাবে বিমা সালামি দেখাবো ডেবিট পাশে 6000 টাকা। এরপর ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে চলতি দায় সরাসরি 12800 টাকা, চলতি দায় পাশে লিখব ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় 12800। তো ব্যাংক জমাতিরিক্ত দায় পাশে আসবে 12800 টাকা। তো এবং শেষ এন্ট্রি দেখা যাচ্ছে এরা মিলে উভয় পাশে কিন্তু মিলেনি, আমাদের ডেবিট পাশে 13500 টাকার অনিশ্চিত হিসাব ছিল। কোশ্চেনে অনিশ্চিত হিসাব নাও থাকতে পারে, এই জন্য আমাদের কোশ্চেন পাওয়ার সাথে সাথে ডেবিট এবং ক্রেডিট ঘরের টাকার যোগফল ঠিক আছে কিনা, উভয় পাশে যোগফল ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। যেই পাশের ঘাটতি আছে সেই পাশে আমাদের অনিশ্চিত হিসাবে টাকা লিখতে হবে এবং আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাবে আমাদের আনতে হবে যদি ডেবিট পাশে ঘাটতি থাকে সেটা সম্পত্তি পাশে আনবো, ক্রেডিট পাশে ঘাটতি থাকলে সেটা দায় পাশে আনবো। তো যেহেতু এখানে ডেবিট পাশে ঘাটতি আছে, এটা আমরা সম্পত্তি পাশে আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে চলতি সম্পত্তি হিসাবে বা আমরা সম্পত্তি হিসাবে দেখাবো অনিশ্চিত হিসাব, তাহলে আমাদের ব্যালেন্স মিলে যাবে। তাহলে আমরা আনছি অনিশ্চিত হিসাব 13500 টাকা এবং অনিশ্চিত উদ্বৃত্ত পত্রে অনিশ্চিত হিসাব দেখানো হলো 13500 টাকা। তো দেখা যাচ্ছে এই এন্ট্রিটা ভুক্ত করার ফলে আমাদের দায় পাশ এবং সম্পত্তি পাশ মিলে গিয়েছে। আমরা এবার প্রথম থেকে দেখি, আমাদের মোট লাভ এসেছে 95900 টাকা, উভয় পাশে মোট মুনাফা এবং মোট লাভ একই কথা 95900 টাকা মিলে গিয়েছে। এরপর এটা আবার লাভ লোকসান হিসাবে চলে গিয়েছে এবং
এখান থেকে আমাদের নিট মুনাফা এসেছে ৬১,৩০০ টাকা, যেটা আমাদের নতুন পদ্ধতিতেও নিট মুনাফা এসেছে ৬১,৩০০ টাকা। এটা আবার মালিকানা সত্ত্বের সাথে যুক্ত হবে ৬১,৩০০ টাকা। তাহলে আমাদের এখন মালিকানা সত্ত্ব দাঁড়ায় ১,৩১,৮০০ টাকা। এটা আবার আমাদের উদ্বৃত্ত পত্রে এই মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধনের সাথে যোগ বিয়োগ করে আউটার কলামের সাথে এই মালিকানা সত্ত্বের টাকা মিলে যাবে ১,৩১,৮০০। তো এই টাকাটা মালিকানা সত্ত্বের টাকাটা আমরা দায় মালিকানার পাশে দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্ত্বের সাথে যোগ করে দিব। তাহলে আমাদের টোটাল দায় ও মালিকানা সত্ত্বের টাকা পাওয়া যাচ্ছে ১,৮৭,২০০ টাকা, যেটা আবার এই সম্পত্তির পাশের ১,৮৭,২০০ টাকার সাথে মিলে যাচ্ছে এবং পুরাতন পদ্ধতিতে ১,৮৭,২০০ টাকার সাথে মিলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও।